নমস্কার। আজ আমরা ভারতের অর্থনৈতিক যাত্রাপথ নিয়ে একটু গভীরে যাব। মানে সেই প্রাচীনকাল থেকে আজকের বিশ্ব শক্তি হয়ে ওঠার গল্পটা। আমাদের হাতে কিছু লেখা আছে ভারতের অর্থনৈতিক যাত্রা নিয়ে। আমরা দেখব কিভাবে এক সময়ের এত ধনী দেশ ঔপনিবেশিক শাসনের শিকার হলো আর তারপর আবার উঠে দাঁড়ালো। আজকের এই দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হলো। শুরুটা তো সেই প্রাচীন ভারত দিয়ে করতে হয়, তাই না? একদম। সিন্ধু সভ্যতা, তারপর ধরুন মৌর্য সাম্রাজ্য। হ্যাঁ, তাদের কৃষি, বাণিজ্য, কর ব্যবস্থা বেশ উন্নত ছিল। শোনা যায় তখন নাকি বিশ্বের প্রায় 1/4 জিডিপি আসতো ভারত থেকে। ভাবা যায়, বস্ত্র, মশলা, সোনা এসব রপ্তানি হতো। আর এইসব দেখেই তো বাইরের শক্তিরা আকৃষ্ট হয়েছিল, মানে ব্যবসায়ী বলুন বা আক্রমণকারী। ঠিক। এই ঐশ্বর্যই পরে বিদেশি শক্তিদের টেনে আনল, বিশেষ করে ব্রিটিশদের। হ্যাঁ, সেটাই একটা বড় কারণ ছিল, নিয়ন্ত্রণের লোভ। তারপর তো অষ্টাদশ শতক এলো, ছবিটা পুরো পাল্টে গেল। প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর সরাসরি ব্রিটিশ রাজ। আর শুরু হলো ভারতের সম্পদ লুণ্ঠন। একটা লম্বা সময় ধরে চলল। যে দেশ নিজের কাপড়ের জন্য বিখ্যাত ছিল, তাকে কিনা বিলেতের কাপড় পরতে হলো। হ্যাঁ, নিজেদের শিল্পগুলো সব শেষ করে দেওয়া হলো পরিকল্পিতভাবেই। রেললাইন তো বানালো ওরা, কিন্তু সেটা কি ভারতের জন্য? না না, নিজেদের স্বার্থে। কাঁচামাল সহজে বন্দরে নিয়ে যাওয়া আর ওদের জিনিস দেশের ভেতরে আনা। তো স্বাধীনতার পর যখন স্বাধীনতা পেলাম, তখন ভারত আসলে তার অতীতের একটা ছায়া মাত্র। ঠিক। অর্থনীতিটা পুরো ভেঙে পড়েছিল। মানে ঔপনিবেশিক শাসন শুধু সম্পদ নেয়নি, পুরো পরিকাঠামোটাকেই নষ্ট করে দিয়েছিল। এর প্রভাব কিন্তু অনেক দিন ছিল। স্বাধীনতার পর কি হলো? ১৯৪৭ থেকে ১৯৯১ পর্যন্ত সময়টা। তখন ভারত একটা অন্য মডেল নিল, মিশ্র অর্থনীতি। মানে সরকারি উদ্যোগ আর বেসরকারি ক্ষেত্র দুটোই থাকবে। হ্যাঁ, বড় বড় সরকারি কলকারখানা তৈরি হলো, আর সবুজ বিপ্লব হলো কৃষিতে। দেশ খাদ্যে স্বনির্ভর হওয়ার চেষ্টা করল। কিন্তু এর সাথেই আর একটা জিনিস এলো। ওই লাইসেন্স রাজ। হ্যাঁ, মানে ব্যবসা করতে গেলে হাজারটা অনুমতি লাগতো, খুব জটিল ব্যবস্থা। এর ফলে তো ব্যবসার গতি কমে গেছিল নিশ্চয়ই। মারাত্মকভাবে। নতুন কিছু করার উৎসাহই পেত না লোকে। অর্থনীতি এগোচ্ছিল, কিন্তু খুব ধীরে, যাকে বলে হিন্দু রেট অফ গ্রোথ। হুম সম্ভাবনার তুলনায় অনেক কম। আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারত পিছিয়ে পড়ছিল। তারপর এলো 1991, একটা বিরাট টার্নিং পয়েন্ট। বিরাট। তখন তো দেশ প্রায় দেউলিয়া হওয়ার মুখে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রায় শেষ। এই সংকটটাই কি পরিবর্তনের দিকে ঠেলে দিল? একদম। বাধ্য হয়েই পথ বদলাতে হলো। এলো সেই এলপিজি রিফর্মস। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। উদারীকরণ, বেসরকারীকরণ আর বিশ্বায়ন। হ্যাঁ, দরজা খুলে দেওয়া হলো বিদেশি বিনিয়োগের জন্য, নিয়মকানুন শিথিল করা হলো, সরকারি কিছু সংস্থার শেয়ার ছাড়া হলো, বেসরকারি হাতে গেল কিছু। আর বিশ্ব অর্থনীতির সাথে ভারতকে জুড়ে দেওয়া হলো। এর ফলাফল কি হলো? আমূল পরিবর্তন। শুধু অর্থনীতিতে নয়, মানুষের মানসিকতাতেও। বিদেশি বিনিয়োগ আসতে শুরু করল, বিশেষ করে আইটি আর পরিষেবা খাতে একটা বুম দেখা গেল। বেঙ্গালুরুর উত্থান তো এই সময়ই, ভারতের সিলিকন ভ্যালি। ঠিক। ভারতের একটা নতুন পরিচয় তৈরি হলো বিশ্বে। আর আজকের ভারত এখন কোথায় দাঁড়িয়ে? এখন তো আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। ডিজিটাল প্রযুক্তিতেও ভারত বেশ এগিয়ে। ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া। হ্যাঁ, আত্মনির্ভর ভারতের মতো উদ্যোগও নেওয়া হচ্ছে। এগুলো সবে নতুন ভারতের উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। নিঃসন্দেহে বিরাট সাফল্য। অবশ্যই। কিন্তু চ্যালেঞ্জগুলো দেখতে হবে। যেমন? বেকারত্ব একটা বড় সমস্যা, আয়ের বৈষম্য বাড়ছে, আর পরিবেশের কথাটাও ভাবতে হবে। মানে উন্নয়নটা স্থিতিশীল বা সাস্টেনেবল হওয়া দরকার। ঠিক, বৃদ্ধিটা যেন সবার কাছে পৌঁছায়। সেটাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। তাহলে যদি পুরো যাত্রাটা দেখি, প্রাচীনকালের ঐশ্বর্য, তারপর ঔপনিবেশিক ধাক্কা, ধীর গতির পরিকল্পিত অর্থনীতি, আবার 1991-এর পর একটা বিরাট লাফ। হ্যাঁ, আর আজকের এই উত্থান, প্রতিটা পর্বেই অনেক কিছু শেখার আছে। একদম। শেষে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? এই যে অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি, এর সাথে কর্মসংস্থান, অসাম্য কমানো, পরিবেশ রক্ষা, এই কঠিন চ্যালেঞ্জগুলোর ভারসাম্য ভারত কিভাবে রক্ষা করবে? আমাদের আজকের আলোচনার উৎসগুলোও কিন্তু এই দিকে ইঙ্গিত করে। এই ভারসাম্য রক্ষা করাটাই হয়তো ভারতের সামনে সবচেয়ে বড় পরীক্ষা।